নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সায়ন্তনী পুততুণ্ড রচিত অধিরাজ সিরিজের রহস্য গল্প এবং আত্মহত্যার পঞ্চম পর্ব। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি এখনও এসো গল্প শোনাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা চলতি গল্পের পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার এগিয়ে চলার পাথেয়। শুরু করছি সায়ন্তনী পুততুণ্ড রচিত রহস্য গল্প এবং আত্মহত্যার পঞ্চম পর্ব। ইন্টেরিয়র ডেকোরেটর শ্রীতমা সেনের কাছ থেকে একটা চাঞ্চল্যকর তথ্য পেল অর্ণব। সান্যালদের বাড়িতে ডেকোরেশনের কাজ শুরু হয়েছিল কিনা সে কথাই জানতে চেয়েছিল সে, কিন্তু মিস সেন বেশ বিরক্ত মুখেই উত্তর দিলেন, শুরু হওয়ার কথা তো ছিলই, কিন্তু হলো কই? মিস্টার সান্যালের কাজ নেওয়াই উচিত হয়নি আমার। মানে? এর উত্তরে শ্রীতমা যা জানালেন তাতে অর্ণব অবাক হয়ে গেল। উনি জানালেন যে দুর্ঘটনার দিন সকালে মিস্টার সান্যালের বাড়ি যাওয়ার কথা ছিল শ্রীতমার অ্যাসিস্ট্যান্টের। বাড়িটা একবার ভালো করে দেখে আসার কথা ছিল তার। সে যাওয়ার জন্যও তৈরি হয়েছিল। তারপর শ্রীতমার ঠোঁটের ভঙ্গিমায় বিরক্তির ছাপ। তারপর আর কি? মিস্টার সান্যালের বাড়ি থেকে তার ছেলে ফোন করে বলল যে ওরা বাড়িতে কেউ থাকবেন না, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। সেদিন আমাদের অফিস থেকে ও বাড়িতে কেউ আর যায়নি। তিনি উত্তেজিত। ওদিকে বিকেলবেলা মিসেস সান্যাল ফোন করে বললেন, সকালবেলা আমি নাকি একটি ছেলেকে পাঠিয়েছি, সে নাকি সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখেছে। তারপর বলেছে যে বিকেলবেলা আমি নাকি ফোন করে বলবো যে কবে থেকে কাজ শুরু হবে। আমার ফোন না পেয়ে তাই ভদ্রমহিলা ফোন করেছিলেন। শ্রীতমা গড়গড় করে বলে গেলেন, ওদিকে ওনার ছেলেই সকালে ফোন করে বারণ করেছিল বলে আমি লোক পাঠাইনি, অথচ উনি সম্পূর্ণ অস্বীকার করলেন। বললেন সেটা সম্পূর্ণ অসম্ভব, কারণ ওনার ছেলে সকালে বাড়িতেই ছিল না এবং উনি নিজে আমার লোকের সঙ্গে কথা বলেছেন। অর্ণব বিস্মিত হয়ে বলে, সে কি? তাহলেই বুঝুন, আমি লোক পাঠালাম না অথচ উনি নাকি তার সঙ্গে কথা বলেছেন। ভদ্রমহিলা গড়গড় করতে করতে বললেন, ও ফ্যামিলির সবাই বোধহয় পাগল, আমার কাজটা নেওয়ায় ভুল হয়েছে। অর্ণব চুপ করে সমস্ত ঘটনাটাই হজম করে ফিরে এলো। অধিরাজ তখন সবে মাত্র ডাক্তার চ্যাটার্জির সঙ্গে অভিসার করে ফিরেছে। তার মাথায় তখনও ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার সুরসুর করে বেড়াচ্ছে। ওই প্রাণীটির লোম কী করে মৃত মেয়েটির পরিধানে এলো সে কথাই ভাবছে সে। এমন কি হতে পারে? ডাক্তার চ্যাটার্জি যা বলছেন, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার যে লোক রাখে তার সঙ্গে মেয়েটির মৃত্যুর কোনো সম্পর্ক আছে? এমন কি হতে পারে যে সেই লোকই আসলে রাতে নাইটি পরে চোখে গগলস দিয়ে তনিমা চ্যাটার্জিকে ভয় দেখাতো? মাকড়সা পোষে যখন, তখন কোনোভাবে তার রোম তার দেহে চলে এসেছিল, আর তার শরীর থেকেই মেয়েটির নাইটিতে। সে চালাকি করে হাতে গ্লাভস পরেছিল বলে তার হাতের ছাপ আসেনি নাইটিতে, কিন্তু মাকড়সার রোমের মতো সূক্ষ্ম জিনিস যে আটকে গিয়েছে সেটা সে খেয়াল করেনি। ফলস্বরূপ ডাক্তার চ্যাটার্জির যুগান্তকারী আবিষ্কার, মাকড়সার রোম। অধিরাজ ভেবে দেখল যে এই সম্ভাবনাটাই সবচেয়ে জোরালো এবং অমোঘ। একমাত্র এইভাবেই মাকড়সার রোমটা মেয়েটির জামায় এসে থাকতে পারে। এখন খোঁজা দরকার যে মাকড়সাটা কে পোষে, কোথায় আছে প্রাণীটা। প্রকাশ্যে নিশ্চয়ই নেই। গুগলে মাকড়সার চেহারাটা সে দেখে নিয়েছে।
ভয়ঙ্কর দেখতে প্রাণীটাকে। ওরকম একটা প্রাণী সামনে থাকলে প্রথম দিনই অধিরাজের চোখে পড়ত। তবে কোথায়? ডাক্তার চ্যাটার্জি একটা বাক্সের কথা বলেছেন। তেমন কোনো বাক্স চোখে পড়েনি অধিরাজের, কিন্তু কোথাও সেটা নিশ্চয়ই আছে। কোথায় কোথায়? সে ভাবতে ভাবতেই ক্লান্ত হয়ে পড়েছিল। অনেক ভেবেচিন্তে ঠিক করলো বেশি চিন্তা করে কাজ নেই, বরং সান্যালদের বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। আরেকবার ও বাড়িতে ফিরে যাওয়া দরকার। স্যার, অধিরাজ অন্যমনস্কভাবে একটা সিগারেট সবে ধরাতে যাবে, এমন সময়ই পিছন থেকে অর্ণবের গলার আওয়াজ ভেসে এলো। ইয়েস অর্ণব। সে রিভলভিং চেয়ারটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে অর্ণবের দিকে ফিরল। বলো, কি খবর? অর্ণব এগিয়ে এসে চেয়ারে বসে পড়ে। খবর একটু পিকুইলিয়ার স্যার। সে যা যা জেনেছিল তার সমস্তটাই বলল। খুব মন দিয়ে পুরো ব্যাপারটা শুনছে অধিরাজ। শুনতে শুনতেই তার চোখ উত্তেজনায় চকচক করে উঠছে। অর্ণব বুঝতে পারল স্যার কিছু ধরেছেন। দ্যাটস ইট অর্ণব। সব কথা শুনেই সে উত্তেজিত গলায় বলে, ইন্টেরিয়র ডেকোরেটর বলছেন যে তিনি লোক পাঠাননি, অথচ মিসেস সান্যাল বলছেন যে সকালে মিস সেনের পাঠানো লোকের সঙ্গে তিনি কথা বলেছেন। মিস সেন বলছেন যে ফোনটা কৃষ্ণদাসবাবুর ছেলে করেছিল। মিসেস সান্যাল বলছেন তা সম্ভব নয়। দুজনের কথার মধ্যে বিরাট অসঙ্গতিটাই আসলে আমাদের প্রশ্নের উত্তর। ঠিক বুঝলাম না স্যার। অধিরাজ মুচকি হাসে। না বোঝার কিছু নেই অর্ণব, গোটাটাই দিনের আলোর মতো স্পষ্ট। সেদিন সকালে কেউ একজন ফোন করে শ্রীতমা সেনকে কৃষ্ণদাসবাবুর ছেলে বলে পরিচয় দেয় এবং সেদিন লোক পাঠাতে বারণ করে, অথচ সেদিনই একটি লোক শ্রীতমা সেনের পাঠানো লোকের পরিচয় দিয়ে ও বাড়িতে ঢোকে। সবার জবানবন্দি অনুযায়ী সেদিন বাড়িতে মল্লিকা ছাড়া আর কেউ ছিল না। সুতরাং ওই মুহূর্তে সুমিতার ঘরের খাটটা ঘুরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ একমাত্র ওই লোকটিরই ছিল। সে ইন্টেরিয়র ডেকোরেটরের অ্যাসিস্ট্যান্ট, সমস্ত ঘর ঘুরে ঘুরে নোটিশ করেছে। মল্লিকা নিশ্চয়ই তাকে ঘর দেখতে বলে নিজের কাজে চলে গিয়েছিলেন, এটা আমার অনুমান ঠিকই। তবে মল্লিকাকে জিজ্ঞাসা করলে দেখবে উনিও এই একই কথা বলবেন। সেই সুযোগেই সে আসবাবপত্র একটু এদিক ওদিক করে প্রথমে দেখেছিল কেমন মানাবে। এটা তার কাজেরই অঙ্গ বলে কারুর সন্দেহ হয়নি। ঠিক ওইভাবেই সুমিতার ঘরে ঢুকে খাটটাকেও টেনে সরিয়ে দিয়েছিল। কোনোভাবে সে জানতো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান সুমিতার ঘরের খাটটা সরানো হবে। সেই অজুহাত দিয়ে খাটটাকে সরানো এমন কিছু কঠিন ব্যাপার নয়। সুমিতাও হয়তো টের পেয়েছিল, কিন্তু ইন্টেরিয়র ডেকোরেটর তো আসবাবপত্র নাড়াচাড়া করে দেখবেনি, তাই সেও কিছু বলেনি। হয়তো তাকে আশ্বাসও দেওয়া হয়েছিল যে খাটটাকে সে আবার ঠিক জায়গায় রেখে দেবে। এখন জাস্ট একটু ট্রায়াল দিচ্ছে, ব্যাস। অধিরাজ উঠে দাঁড়ায়। কি অদ্ভুত প্ল্যান দেখো অর্ণব। কি সুন্দর সাফাইয়ের সঙ্গে লোকটা নিজের কাজ করে বেরিয়ে গেল। কেউ কোনো সন্দেহ করল না, কেউ জানতেও পারল না যে কি ভয়ঙ্কর ফাঁদ পেতে গেল লোকটা। তাহলে স্যার, অর্ণব আস্তে আস্তে বলে, সেই লোকই ফোন করেছিল মিস শ্রীতমা সেনকে? মোস্ট প্রবাবলি। তা কি করে সম্ভব? সে বলল, লোকটাকে যখন মল্লিকা চিনতে পারেননি তখন সে নিশ্চয়ই বাইরের লোক। সেক্ষেত্রে সে বাড়ির ভেতর থেকে ফোন করলো কি করে? মিস সেন বলছিলেন যে কৃষ্ণদাসবাবুর বাড়ি থেকেই ফোন গিয়েছিল। সিম্পল, অধিরাজ বলে। ইন্টেরিয়র ডেকোরেটরের পরিচয় দিয়ে ও বাড়িতে ঢুকে সেখান থেকেই ফোন করা সম্ভব। লোকটি যদি বলে যে তার মোবাইলে কোনো অসুবিধে আছে, অথচ তার বসকে একটা ফোন করার দরকার, সেক্ষেত্রে মল্লিকা বারণ করবেন না। অথবা অধিরাজের মুখ কঠিন হয়ে যায়। আরও একটা সম্ভাবনা এক্ষেত্রে আছে। ফোনটা যে করেছিল সে বাইরের কোনো লোকই নয়, বরং ঘরের লোক। সে কি? তবে মল্লিকা তাকে চিনবেন না? মেকআপ অর্ণব,
অধিরাজ বলে, মেকআপে অনেক কিছু ঢাকা যায়। মল্লিকা যদি ঠিকঠাক ডেসক্রিপশন দেন তবে শুনলেই বুঝবে লোকটার নিজের চেহারায় ছিল না, বরং মেকআপে ছিল। স্যার, অর্ণবের এই সিদ্ধান্ত সন্তোষজনক মনে হয় না। এমনও তো হতে পারে এটা কোনো গ্রুপের কাজ। একজন ফোন করলো, আরেকজন ইন্টেরিয়র ডেকোরেটর সেজে এলো। তাও অসম্ভব নয়, অধিরাজ একমুখ ধোঁয়া ছেড়ে বলে। কিন্তু আমার মনে হচ্ছে কোনো গ্রুপের কাজ এ নয়, বরং এ মাস্টার প্ল্যান কোনো একজনের মাথা থেকে বেরিয়েছে। কোনো দলের কাজ নয়, বরং একজনের প্ল্যান। সেই পাকা মাথাটিকে খুঁজে বের করাই আমাদের কাজ। চলো দেখি। কোথায়? সান্যালদের বাড়িতে। সেদিন মল্লিকা ইন্টেরিয়র ডেকোরেটরের গল্পটা চেপে গিয়েছিলেন কেন সেটা আমার জানা দরকার। এবার কিন্তু শুধু অর্ণব আর অধিরাজ একা সান্যালদের বাড়িতে গেল না, বরং গেল একটা পুলিশ টিম। অর্ণব অবাক হয়ে দেখছিল টিমের প্রত্যেকেই হাতে মোটা মোটা গ্লাভস পরে রয়েছে। এমনকি স্যারও একটা মোটা গ্লাভস পরেছেন। এ গ্লাভস সাধারণ গ্লাভস নয় যা তারা সচরাচর ব্যবহার করে থাকে, বরং যারা সাপ ধরে তারা যে জাতীয় গ্লাভস ব্যবহার করে জিনিসটা তেমনই দেখতে। গাড়িতে উঠে বসতেই অধিরাজ তার দিকেও একটা গ্লাভস এগিয়ে দিয়েছে। স্যার, সে অবাক দৃষ্টিতে তাকায়। বেঘরে মরতে না চাইলে এখনই পরে নাও, অধিরাজ বিড়বিড় করে বলে। একটা ভয়াবহ বিষাক্ত প্রাণী আছে ওখানে, তার কামড়ের ভয়েই গ্লাভস। অর্ণব গ্লাভস পরতে পরতেই আর চোখে দেখল ডাক্তার চ্যাটার্জিও সঙ্গে চলেছেন। তার হাতে একটা বাক্স, মুখ গম্ভীর। বোধহয় এখনও দুর্বাসা বিশেষণের এফেক্ট কাটেনি। গাড়িতে অধিরাজ তার পাশের সিটে বসতে যেতেই নাক দিয়ে ফোঁত ফোঁত অসন্তোষজনক শব্দ করলেন। অধিরাজ মুচকি হেসে সিট ছেড়ে উঠে গিয়ে ড্রাইভারের পাশের সিটে বসল। অর্ণবের বেশ হাসি পাচ্ছিল। এই দুজনের সম্পর্ক একদম স্বামী স্ত্রীর মতো, যাকে বলে লাভ অ্যান্ড হেট রিলেশন। বাইরে এমন ভাব যেন দুজন দুজনকেই দেখতে পারে না, অথচ ডাক্তার চ্যাটার্জি কতটা স্নেহ যে স্যারকে করেন তা বলার দরকার পড়ে না। আজ তার যাওয়ার দরকার ছিল না, অন্য ডাক্তার হলেও চলতো। কিন্তু এ প্রসঙ্গে অধিরাজ সবিনয়ে একটা কথা বলতেই বুড়ো একেবারে ফোঁস করে উঠল। কেন? আমি গেলে আপত্তি আছে? মরার শখ হয়েছে বুঝি? তুমি কি অবতার জানি না আমি? যেখানে বাঘের ভয় সেখানেই তুমি সন্ধেবেলায় যাও। বিশ্বাস করি না বাপু তোমায়। অগত্যা। স্যার, আমি একটা কথা ভাবছিলাম, গাড়িতে যেতে যেতেই বলে অর্ণব। বলো। যে লোকটা শ্রীতমাকে ফোন করেছিল সে যদি বাড়ির কেউই হয় তবে ও বাড়িতে দুজন পুরুষ আছে, কৃষ্ণদাসবাবু আর অঞ্জন। ওদেরই কেউ। কৃষ্ণদাসবাবুকে বাদ দাও। শ্রীতমা তার কণ্ঠস্বর চেনেন, শুনলেই চিনতে পারতেন উনি নন। অঞ্জনও তো বাড়িতে ছিল না। মল্লিকা মিথ্যা কথাও বলতে পারেন। অধিরাজ পূর্ণ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। তুমি প্রীতমকে বাদ দিয়ে গেলে অর্ণব? প্রীতম? সে অবাক হয়ে বলে, কিন্তু প্রীতমেরও বাড়িতে ঢোকার পারমিশন ছিল না। মেকআপ মেরে ইন্টেরিয়র ডেকোরেটর সেজে এলেই পারমিশন পাওয়া যেত। অধিরাজ আস্তে আস্তে বলে। সেক্ষেত্রে সুমিতা বুঝতে পারলেও বলতো না। মল্লিকা বুঝতে পারলেন না, সুমিতা বুঝবে? নিশ্চয়ই। যারা চোখে দেখে তারাই বরং মানুষ কম চেনে। একজন চক্ষুষ্মান ভুল করতে পারে, কিন্তু এক্ষেত্রে একজন অন্ধ সে ভুল করবে না। সে কণ্ঠস্বরে, বাচনভঙ্গিতে বা স্পর্শে ঠিক চিনতে পেরে যায়। সে চোখে দেখে না বলেই ছদ্মবেশ তার সামনে খাটবে না, কারণ সে চেহারা দেখে আইডেন্টিফাই করে না। সে বিড়বিড় করে। যদি পরিচিত মানুষ হয় তবে সুমিতার তার কণ্ঠস্বরেই চিনে ফেলার কথা, কিন্তু সে কিছু বলেনি। এর অর্থ দুটো হয়, হয় লোকটির কণ্ঠস্বর কখনো শোনেনি, অর্থাৎ সম্পূর্ণ বহিরাগত ও অপরিচিত, অথবা নয়তো সে প্রীতম। অধিরাজ ফের চিন্তায় ডুবে গেল। অর্ণব তাকে
আর প্রশ্ন করে বিরক্ত করে না। চিন্তায় পড়লেই স্যারের মাথাটা বুকের ওপর নেমে আসে, চোখ দুটো আধবোজা হয়ে যায়। সে মুহূর্তে লোকটাকে অনেক দূরের মানুষ বলে মনে হয়, যেন পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থান করছেন, অথবা শরীর থেকে তার মনটা বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও চলে গিয়েছে। অবশ্য এই অগোছালো আত্মনিমগ্ন ভাব বেশিক্ষণ থাকলো না। গাড়িটা সান্যালদের বিল্ডিংয়ের কাছে এসে দাঁড়াতেই তার চোখ খুলে গেল। অর্ণব লক্ষ্য করল তার চোখে ফুটে উঠেছে একটা সতর্ক চাউনি। কৃষ্ণদাসবাবু অফিসে, অঞ্জন পুলিশ কাস্টডিতে, বাড়িতে শুধু মল্লিকা আর সুমিতার অ্যাটেন্ডেন্ট ফুলকি ছিল। সুমিতার মৃত্যুর পর ফুলকির আর এখানে থাকার কোনো মানে হয় না, কিন্তু যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন তার ফিরে যাওয়ার উপায় নেই। ফুলকির মুখের দিকে তাকিয়েই অধিরাজ বুঝল যে মেয়েটি এখানে খুব স্বস্তিতে নেই। সে বোবাকালা হতে পারে, কিন্তু তার অনুভূতি অত্যন্ত প্রখর। সেই অনুভূতিতেই সে বুঝতে পারছে যে তার উপস্থিতি বাড়ির কর্তাগিন্নি কারোরই পছন্দ হচ্ছে না। এদের কাছে এই মুহূর্তে সে উৎপাত বিশেষ ছাড়া আর কিছুই নয়। দরজা খুলে সামনে অধিরাজ আর অর্ণব সহ গোটা পুলিশের টিমকে দেখে বোবা মেয়েটার মুখে উৎকণ্ঠার ছাপ পড়ল। সে মনে হয় যেন একটু ভয়ই পেল, কিন্তু সঙ্গে সঙ্গে অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই উদ্বেগ চেপেও গেল। মল্লিকা বাথরুমে ছিলেন, সম্ভবত ভদ্রমহিলার বৈকালিক স্নান করার অভ্যাস। কলিং বেলের আওয়াজ শুনে টয়লেটের দরজা খুলে বেরিয়ে এলেন, মাথায় একটা টাওয়েল জড়ানো। কি ব্যাপার? তার প্রশ্নের উত্তর না দিয়ে অধিরাজ তার টিমের দিকে ফিরে বলে, নাও লেগে পড়ো। ওকে স্যার। টিমের সবাই সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করলো। খোঁজার চোটে সমস্ত ঘর লণ্ডভণ্ড হচ্ছে। মল্লিকা রীতিমতো ক্ষিপ্ত হয়ে বলেন, এসব কি অফিসার, কি হচ্ছে এসব? বিষাক্ত প্রাণী নিয়ে ঘর করছেন ম্যাডাম, স্মিত হেসে অধিরাজ বলে। সেটাকেই খোঁজা হচ্ছে। মানেটা একটু বাদে বলছি, তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন প্লিজ। আবার প্রশ্ন? ক্যাড়ক্যাড়ে গলায় বললেন মল্লিকা। কি প্রশ্ন? কৃষ্ণদাসবাবু কবে সেন্ট্রাল বা সাউথ আমেরিকা গিয়েছিলেন? ভদ্রমহিলা থমকে গেলেন, যেন জোঁকের মুখে নুন পড়ল। আপনাকে কে বলল? এ বাড়িতে একমাত্র উনি এমন একজন মানুষ যাকে ব্যবসার খাতিরে বিদেশ ভ্রমণ করতে হয়। বিদেশি লিকার ওনার প্রোডাক্ট কিনা, তাই জিজ্ঞাসা করছি। মল্লিকা যদিও এ প্রশ্নের কারণ বুঝতে পারলেন না, তবু বললেন, গত মাসেই গিয়েছিলেন, এ মাসেই ফিরেছেন। অধিরাজ অর্ণবের দিকে ফিরল। কৃষ্ণদাসবাবু আর মল্লিকা দেবীর ঘরটা খোঁজো, সঙ্গে কয়েকজনকে নাও, তবে খুব সাবধান। ওকে স্যার। অর্ণব কয়েকজনকে ডেকে নিয়ে কৃষ্ণদাসবাবুর বেডরুমে ঢুকে গেল। ওকে ম্যাডাম, এবার বলুন। অধিরাজ আস্তে আস্তে বলে, যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন এ বাড়িতে বাইরের কেউ ঢুকেছিল? না, সপাট জবাব। অধিরাজ স্মিত হাসল। আপনার স্মৃতিশক্তির অবস্থা ভালো নয় ম্যাডাম। ঠিক আছে, আমি না হয় একটু কষ্ট করে মনে করিয়ে দিচ্ছি। সেদিন ইন্টেরিয়র ডেকোরেটর শ্রীতমা সেনের তরফ থেকে কেউ এসেছিল? মল্লিকা ঢোক গিললেন। হ্যাঁ, এসেছিল তো। কে এসেছিল? নাম কি ছিল তার? মনে নেই। সে কি, সে নাম বলেনি? হ্যাঁ বলেছিল, জেদি গলায় বললেন তিনি। আমার মনে নেই। বেশ, তাকে দেখতে কেমন ছিল সেটা কি মনে আছে? মল্লিকা যেন একটু ভাবলেন। শুধু মনে আছে যে লোকটার কোকড়া কোকড়া চুল ছিল, মোটা জুলফি চাপ দাড়ি আর গোঁপ ছিল। অধিরাজ বুঝল চুল, জুলফি আর দাড়ি গোঁপ সবই নকল, কারণ এগুলো এমন জিনিস যেগুলো খুলে ফেললে লোকটাকে আর চেনা যাবে না। ক্যামোফ্লেজের পারফেক্ট সঙ্গম। এছাড়া আর কিছু মনে আছে? কমপ্লেক্সন? শ্যামলা। হাইট? বেটেই বলা যায়। মল্লিকা আস্তে আস্তে বলেন, কারণ লোকটা যখন দাঁড়িয়েছিল তখন লক্ষ্য করেছিলাম ও আমার মাথায় মাথায় পড়ে।
ভয়েস গম্ভীর। আর কিছু যা পিকুইলিয়ার? মল্লিকা একটু মনে করার চেষ্টা করলেন। তার চোখ একটু উজ্জ্বল হয়ে ওঠে। হ্যাঁ, তিনি বললেন, লোকটা এমন ভয়াবহ গরমের মধ্যেও একটা উইন্ড চিটার পরে এসেছিল। ঘরে ঢোকার পরেও সেটা খোলেনি, সর্বক্ষণই উইন্ড চিটার পরেছিল। অধিরাজের মুখে বিস্ময়ের ভাবটা আর গোপন রইল না। সে অবাক হয়ে বলে, উইন্ড চিটার এই গরমে? হ্যাঁ, মল্লিকা বলেন, আমি লোকটাকে বলেছিলাম উইন্ড চিটারটা খুলে বসতে, কিন্তু ও সর্বক্ষণই ওটা পরেছিল, একবারের জন্যও খোলেনি। উইন্ড চিটার? স্ট্রেঞ্জ। সে আবার তার লবচটা উচ্চারণ করে। স্যার? ভিতর থেকে অর্ণবের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। তারপরেই ভারী বুটের শব্দ তুলে তারা বেডরুম থেকে বেরিয়ে এসেছে। অর্ণবের হাতে একটা কাঁচের বাক্স, বাক্সটার মুখ খোলা। স্যার, এই বক্সটা কাবার্ডের পিছনের দিকে লুকিয়ে রাখা ছিল। অর্ণব অধিরাজের হাতে বাক্সটা তুলে দিয়েছে। বাক্সটা কালো কালো গুঁড়ো গুঁড়ো কিসে যেন ভর্তি। ডাক্তার চ্যাটার্জি এতক্ষণ অধিরাজের পিছনে দাঁড়িয়ে বিরাট বিরাট হাই তুলছিলেন। এবার বাক্সটা দেখেই প্রায় লাফিয়ে উঠেছেন। কি সর্বনাশ! এই তো! তিনি উত্তেজিত হয়ে প্রায় চিৎকার করে ওঠেন। এ কি? এর মুখ কে খুলেছে? প্রাণীটা কোথায়? জানি না স্যার। অর্ণব হতভম্ব। এর মুখ তো খোলাই ছিল। মুখ খোলাই ছিল? বিস্ফারিত দৃষ্টিতে বাক্সটার দিকে তাকিয়ে বলেন ডক্টর, মাই গড! প্রাণীটা পালিয়েছে। বিপদ, সমূহ বিপদ। ম্যাডাম, অধিরাজ দৃঢ় স্বরে বলে, আপনি ফুলকিকে নিয়ে বাইরে গিয়ে দাঁড়ান। আপনাদের বাড়িতে একটা সাপের চেয়েও বিষাক্ত মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। আপনারা বাইরেই সেফ। প্লিজ কোঅপারেট করুন। মল্লিকা ব্যাপারটা কতদূর কি বুঝলেন কে জানে, কিন্তু তিনি ফুলকিকে আকার ইঙ্গিতে কিছু বোঝালেন। তারপর দুজনেই বাইরে গিয়ে দাঁড়ালেন। রাজা, লোম থেকে যা বুঝেছি এটা পূর্ণবয়স্ক স্পাইডার। দৈর্ঘ্য 4 থেকে 5 ইঞ্চি হবে। চাপা গলায় বললেন ডাক্তার চ্যাটার্জি। মাথার কাছটা লাল। সব জায়গায় খোঁজ না করে পর্দা, বিছানা, জামা আর বুটের মধ্যে খোঁজো। প্রাণীটা মূলত কাপড় চোপড় আর ঢাকা অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে, তবে খুব সাবধানে। ও ডিস্টার্বড হলেই কিন্তু কামড়ে দেবে। জামা কাপড় আর বুট ছাড়া আর কিছুতে লুকোতে পারে? আশেপাশে কলা গাছ থাকলে সেখানেও লুকোতে পারে। এই মাকড়সাগুলোর টেন্ডেন্সি হচ্ছে যে কলার কাঁদির মধ্যে লুকোনো। কলার ছড়া থাকলে সেখানে লুকোনোও অসম্ভব নয়। এগুলোকে তাই ব্যানানা স্পাইডারও বলে। মল্লিকা দেবী প্রায় আর্তনাদ করে উঠলেন। কি সর্বনাশ! ফুলকির ঘরে কলার কাঁদি রয়েছে। এবার ও দেশ থেকে এনেছে। ওগুলো এখনো সরানো হয়নি। ডাক্তার চ্যাটার্জি অধিরাজের দিকে তাকালেন। অধিরাজ ডাক্তার চ্যাটার্জির দিকে। দুজনেই বুঝতে পারল মাকড়সাটা কোথায় আছে। ফুলকির ঘর কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। ডাক্তার চ্যাটার্জি আর অধিরাজ পা টিপে টিপে ফুলকির ঘরে ঢুকলো। ছোট্ট ঘর হলেও বেশ পরিপাটি করে সাজানো। একটা ছোট্ট খাট, তার সামনে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের উল্টো দিকেই মেঝেতে কলার কাঁদি। রাজা, সাবধান! খুব সন্তর্পণে ডাক্তার চ্যাটার্জি আর অধিরাজ কলার কাঁদিগুলোকে পরীক্ষা করতে লাগলো। আলতো হাতে নেড়ে চেড়ে দেখতে শুরু করলো। কোথায়? দেখছি না তো। অধিরাজ মুখ তুলে ডাক্তার চ্যাটার্জির দিকে তাকায়। আপনি দেখতে পেলেন ডাক্তার? বলতে বলতেই তার চোখ পড়ল ডাক্তার চ্যাটার্জির পায়ের কাছে। সেখানেই হুড়মুড় করে 8 পাওয়ালা কি যেন একটা ছুটে যাচ্ছে নিঃশব্দে। ডাক্তার চ্যাটার্জির পায়ে এখনই কামড় বসাবে। ডাক্তার চ্যাটার্জি! কয়েক সেকেন্ডের ভগ্নাংশ সময় পেয়েছিল সে ভাববার। তারপরই লাফ মেরে নিজের পা দিয়ে মাকড়সাটাকে চেপে ধরল মেঝেতে। মাকড়সাটাও সঙ্গে সঙ্গে মরণ কামড় বসিয়েছে তার পায়ে। হাতে গ্লাভস থাকলেও পা ছিল অরক্ষিত। অন্যান্যরা জুতো পরলেও সে আর ডক্টর জুতো অন্যমনস্কতা বশত বাইরেই খুলে ঢুকেছে। মুহূর্তের মধ্যে অধিরাজের মনে হলো সে বোধহয় মরে যাবে। প্রতিটা শিরা দিয়ে যেন লাভার স্রোত বয়ে গেল। অসহ্য যন্ত্রণায় শরীর জ্বলে উঠেছে।
তারপরই যেন অবশ হয়ে আসতে লাগলো তার শরীর। ব্লাডি বাস্টার্ড! ডাক্তার চ্যাটার্জি হাতের কাছে যা পেলেন তাই ছুঁড়ে মারলেন মাকড়সাটাকে। অধিরাজ দেখতে পেল তিনি একটা ঠ্যাঙা দিয়ে মাকড়সাটাকে কয়েক বাড়ি মারলেন। মাকড়সাটা থেঁতলে গেল। রাজা, রাজা! ব্যাকুলভাবে তাকে ধরে ঝাঁকাচ্ছেন ডক্টর। পাগলের মতো চেঁচিয়ে ডাকলেন, অর্ণব, অর্ণব! আমার অ্যান্টিভেনামের বাক্সটা নিয়ে এসো, কুইক! অর্ণবের ছুটে আসার শব্দ শুনতে পেল অধিরাজ। শুনতে পেল আকুল হয়ে ডাক্তার চ্যাটার্জি তাকে ধরে ঝাঁকাচ্ছেন। রাজা, রাজা! চোখ বন্ধ করো না রাজা, কিচ্ছু হবে না তোমার, তোমার কিচ্ছু হবে না, চোখ খুলে রাখো প্লিজ রাজা, হোল্ড, হোল্ড অন, কাম অন। অধিরাজের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, হাত পা অবশ। যন্ত্রণায় অস্থির হয়ে এসে বলার চেষ্টা করল, ফুলকি, ফুলকির জন্য ছিল মাকড়সাটা, তাই ছাড়া ওকে নিয়ে চলুন, ও কিছু জানে, জানে। কথা শেষ করার আগেই তার চোখের সামনে যেন ঝুপ করে একটা কালো পর্দা পড়ে গেল। নার্সিংহোমের কেবিনে শুয়ে শুয়ে অধিরাজ প্রীতমের কেস হিস্ট্রি পড়ছিল। খুব বাঁচা বেঁচে গিয়েছে সে। ভাগ্যিস ডাক্তার চ্যাটার্জি সময় মতো অ্যান্টিভেনামটা দিয়েছিলেন, নয়তো তাকে বাঁচানো মুশকিল হতো। বুদ্ধিমানের মতো ছুরি দিয়ে তার পায়ের কাছে মাকড়সার কামড়ের ক্ষতর জায়গাটা কেটে দিয়েছিলেন। বিষাক্ত রক্তটা বেরিয়ে গিয়েছিল বলেই রক্ষে। অর্ণব আর তার টিম সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে দৌড়েছিল নার্সিংহোমে। কয়েক ঘন্টা জ্ঞান ছিল না, একটু জ্বরও এসেছিল, তবে ডাক্তার জানিয়েছিলেন যে চিন্তার কিছু নেই। আপাতত সে সুস্থ, নার্সিংহোমে থাকতে ভালো লাগছে না। বেশ কয়েকবার আপত্তিও জানিয়েছে, কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করেনি। ডাক্তার চ্যাটার্জি বলেছেন, একেই তুমি আমায় দুর্বাসা বলেছ, সেই জন্যই তোমার মুখ দেখা আমার উচিত নয়। তার ওপর যদি বেশি টেন্ডাই ম্যান্ডাই করো তবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোমায় আমি চিনি না। অধিরাজ উপস্থিত না থাকলেও অর্ণব তার নির্দেশ ছাড়া কোনো কাজ করে না। এই দুদিন সে সকালে এসে সমস্ত পরিস্থিতি জানিয়ে গিয়েছে। অধিরাজের কথা মতো অঞ্জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন গ্রেপ্তার হয়েছেন কৃষ্ণদাসবাবু। ইন্টেরিয়র ডেকোরেটরের কথাটা তিনি স্বীকার করেছেন, জানিয়েছেন যে ঘরের ডেকোরেশনটা একটু পাল্টানোর জন্যই তিনি ইন্টেরিয়র ডেকোরেটরের কাছে গিয়েছিলেন। অর্ণব জিজ্ঞাসা করেছিল, হঠাৎ এখনই ডেকোরেশন পাল্টানোর দরকার পড়ল কেন? এমনি, ঘরের পরিবেশটা বড় একঘেয়ে লাগছিল তাই। ইন্টেরিয়র ডেকোরেশনের প্ল্যানটা আপনি আর ইন্টেরিয়র ডেকোরেটর ছাড়া আর কে কে জানতো? কৃষ্ণদাসবাবু একটু ভাবলেন। আমার মিসেস জানতেন, আমার পিএ জানতো, এমনকি আমার ছেলেও এ বিষয়ে জানতো। বাড়ির সবাই জানতো বলতে পারেন। ওর মাস্টার কপিটা আমার বাড়িতেই ছিল, সকলেই দেখেছে। আফটার অল ফ্যামিলির সবার অনুমতি না নিয়ে তো এসব করা যায় না। তা ঠিক। অর্ণব ঘাড় নেড়ে জানতে চায়, আপনি ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার সাউথ আমেরিকা থেকে নিয়ে এসেছিলেন কেন? ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার? হ্যাঁ, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, ফোনিওট্রিয়া বলিভিয়ানেসিস, আপনার ঘরের কাবাডে পাওয়া গিয়েছে। ব্রাজিলিয়ান স্পাইডার আমি কেন আনবো? হতভম্বভাবে বললেন কৃষ্ণদাসবাবু। এত কিছু থাকতে মাকড়সা? আপনি ব্রাজিলিয়ান স্পাইডার পোষেন না? পোষা তো দূর, তিনি বিপন্ন গলায় বললেন, আমি মাকড়সায় ঘেন্না পাই। তবে ওটা আপনার ঘরে এলো কোথা থেকে? স্খলিত স্বরে বললেন কৃষ্ণদাস, আমি জানি না। অর্ণব জিজ্ঞাসাবাদের ধারা পাল্টায়, আপনার সম্প্রতি ব্যবসায় লস যাচ্ছে? হ্যাঁ, অনেক টাকার দরকার আপনার এই মুহূর্তে, বাজারে দেনা অনেক। একটু ইতস্তত করতে করতে জবাব দিলেন, সুমিতা দেবীর অবর্তমানে তবে আপনার লাভ সবচেয়ে বেশি। অর্ণব একটু থামল। অবশ্য যদি না সুমিতা বিয়ে করতেন। ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, কল মাই সলিসিটর, আমার উকিল ছাড়া আমি কোনো কথা বলবো না। অর্ণব আরও কয়েকটা প্রশ্ন করে সেই একই উত্তর পেল। কৃষ্ণদাসবাবু
ভেরি হার্ড নাট টু ক্র্যাক। অধিরাজের কথা মতো ফুলকিকেও নিয়ে নেওয়া হয়েছে পুলিশ কাস্টাডিতে। কোনো অপরাধের জন্য নয়, সম্ভবত ওই মাকড়সাটা ফুলকির জন্যই ছিল। খুনি তাকেই শেষ করতে চেয়েছিল, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তা ভণ্ডুল হয়ে গেল। অধিরাজের সন্দেহ সে এমন কিছু জানে যা খুনির পক্ষে বিপজ্জনক, সেই জন্যই তাকে সরিয়ে দিতে চেয়েছিল। এখন সেই কথাটাই ভুলিয়ে ভালিয়ে তার পেট থেকে বের করা দরকার, কিন্তু অর্ণব বুঝে উঠতে পারছিল না যে কিভাবে সেটা সম্ভব। সম্পূর্ণ মুখ বধির একটি মেয়ের সঙ্গে কিভাবে ভাব আদান প্রদান করবে তা তার মাথায় ঢুকছিল না। ওদিকে মেয়েটি এমন একটা অপরিচিত পরিবেশে এসে ঘাবড়ে গিয়েছে। সে বেচারি কান্নাকাটি করছে। মেয়েটা ভেবেছে যে তাকেও বোধহয় গ্রেপ্তার করা হয়েছে। বারবার বলেও বোঝানো যাচ্ছে না যে তাকে বিপন্মুক্ত রাখার জন্যই এই ব্যবস্থা। ও বাড়ি তার জন্য সুরক্ষিত নয়। মেয়েটা খালি অসহায়ের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আর কাঁদে। এ পর্যন্ত রিপোর্ট অর্ণবের কাছেই পেয়েছে সে। তাকে বলেই প্রীতমের কেস হিস্ট্রিটা আনিয়েছে। বিছানায় শুয়ে শুয়ে সেটাই পড়ছিল। এমন সময় অর্ণবের প্রবেশ, হাতে ফলের ঝুড়ি। কেমন আছেন স্যার? অধিরাজ উঠে বসে মুচকি হাসল। ঠিক আছি অর্ণব। তার হাতের দিকে চোখ পড়তেই তার ভুরু কুঁচকে গেল। ওগুলো আবার কি এনেছো? কিছু না স্যার, সে অপ্রস্তুতভাবে বলে। কিছু ফল। তোমরা সবাই মিলে আমায় রোগী বানিয়েই ছাড়বে। অধিরাজ দীর্ঘশ্বাস ফেলে। বলো, ওদিককার খবর কি? কৃষ্ণদাসবাবু সলিসিটার ছাড়া মুখ খুলবেন না। সে বলল, ওদিকে ফুলকিকে নিয়ে মহা বিপদ হয়েছে। সে এক বিন্দু জলও খায়নি। এমন করলে অসুস্থ হয়ে পড়বে, তাকে কিছুই বোঝানো যাচ্ছে না। অধিরাজ একটু চিন্তা করে। এক কাজ করো, তুমি ডাক্তার চ্যাটার্জির শরণাপন্ন হও। ওনার জানাশোনা ডেফ অ্যান্ড ডাম স্পেশালিস্ট আছেন। তারা হাতের ইশারায় কথা বলতে পারেন, কথা বুঝতেও পারেন। তাদের কাউকে নিয়ে এসো, তিনিই ওকে সব কথা বুঝিয়ে দেবেন। ও কি বলতে চাইছে তাও তোমাদের ইন্টারপ্রিট করে দেবেন। অসুবিধে হবে না। স্যার, একটা কথা জানার ছিল। অর্ণব একটু আমতা আমতা করে প্রশ্নটা করে। যদি কিছু মনে না করেন বলো। সত্যি কি মেয়েটা কিছু জানে? অধিরাজ একটু ভাবল। আমার অনুমান তাই। খুনি ওকেও সরানোর পারফেক্ট প্ল্যান করেছিল। কিভাবে? শুনতে একটু অদ্ভুত লাগলেও এটা তো জানো যে ফুলকির ঘরে তখন দেশ থেকে আনা কলার কাঁদি ছিল। ঠিক সে সময় মাকড়সাটাকে ছেড়ে দেওয়া হলো। জানোই তো, এই জাতীয় মাকড়সার টেন্ডেন্সি হলো কলার কাঁদিতে লুকোনো। ওটাই ওর ডিসগাইজিংয়ের জন্য মোস্ট ফেভারিট প্লেস। খুনির প্ল্যান ছিল যে মাকড়সাটা ছাড়া পেয়ে ঘুরতে ঘুরতে ঠিকই কলার কাঁদি অবধি যাবে। আর ওই ঘরে ফুলকি থাকে। কখনো কখনো তো তার হাত কলার কাঁদিতে পড়বে, যেখানে উদ্যত হুল বাগিয়ে চুপ করে বসে আছে ফোনিওট্রিয়া বলিভিয়েনেসিস। ফুলকিকেই খতম করার জন্যই মাকড়সাটাকে বাক্স থেকে বের করে দেওয়া হয়েছিল। অধিরাজ একটা শ্বাস টানে। ভেবে দেখো কি অদ্ভুত বুদ্ধি, একদম পারফেক্ট মার্ডার। ডাক্তার চ্যাটার্জি ছিলেন বলেই আমি বেঁচে আছি। যদি না থাকতেন তবে এতক্ষণ যমরাজের কোলে বসে গাদি খেলতাম। ভাবতেই শিউরে উঠল অর্ণব। আর ওই মেয়েটির কি দশা হতো ভাবতে পারো? কয়েক মিনিটেই শেষ। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। অর্ণব চুপ করে থাকে। এখন প্রশ্ন হলো, খুনি ওকে নিয়ে পড়ল কেন? ওর জায়গায় ভিকটিম কৃষ্ণদাসবাবু বা মল্লিকা হলে তবু একটা কারণ ছিল। ভেবে নিতাম প্রপার্টিগত কারণ, কিন্তু ফুলকির ক্ষেত্রে সেসব কোনো মোটিভ নেই। এক্ষেত্রে একটাই মোটিভ, ও এমন কিছু জানে যা খুনির পক্ষে বিপজ্জনক, তাই ওকে সরিয়ে দেওয়া দরকার। অধিরাজ চিন্তিতভাবে বলে, লোকটা কে আমি জানি না, কিন্তু তার মস্তিষ্কের ধূসর অংশের প্রশংসা না করে পারছি না। একের পর এক যেভাবে পারফেক্ট মার্ডার প্ল্যানিং করছে তাতে তার বুদ্ধি সম্পর্কে সন্দেহ নেই। অসম্ভব চতুর একটা লোককে ফলো করছি আমরা অর্ণব। একের পর এক অসঙ্গতি। সবচেয়ে বেশি জ্বালাচ্ছে এখন উইন্ড চিটারটা।
প্রীতমের কেসটা থেকে কিছু পেলেন? বিশেষ কিছু নয়, সে একটু এলিয়ে পড়ে বলে। শুধু কয়েকটা তথ্য জানা গেল। ব্যাপারটা আদৌ নারী ঘটিত নয়, কারণ প্রীতমের অফিসের এমডির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোনো নারী ছিলেন না, বরং পুরুষ ছিলেন। পুলিশের জেরার উত্তরে অনেকেই জানিয়েছে যে সে এমন একটি পুরুষ ছিল যাকে এক কথায় মেয়েলি বলা যায়। তার হাবভাব, এমনকি সাজ পোশাকও খানিকটা মেয়েদের মতো, যদিও বাইরে থেকে দেখলে বোঝা যায় না। রীতিমতো গোফওয়ালা একটি পুরুষ, কিন্তু তার আকার হাবভাব নাকি অবিকল মেয়েদের মতো। যদিও বাইরে থেকে দেখলে বোঝা যায় না, রীতিমতো গোফওয়ালা একটি পুরুষ, কিন্তু তার আকার হাবভাব নাকি অবিকল মেয়েদের মতো। অনেকেই বলেছে যে তারা সন্দেহ করে যে ছেলেটি গে ছিল। হ্যাঁ? অর্ণবের মুখ হাঁ হয়ে গেল। অত অবাক হওয়ার কিছু নেই অর্ণব, এমন ছেলে আজকাল খুব দুর্লভ কিছু নয়। বিশ্বাস না হলে আমার বাবাকে জিজ্ঞাসা করো, উনি এ বিষয়ে পিএইচডি করেছেন। মাঝে মধ্যে সে বিদ্যে আমার উপর ফলান। সে মুখ নিচু করে হাসি চাপে। প্রীতমের অফিসের এমডিকে হত্যা করা হয়েছিল হাইড্রোজেন সায়ানাইড দিয়ে, যাকে বলে প্রুসিক অ্যাসিড, রাজা বিষ। 1 মিনিটের বেশি সময় দেয় না। ঐতিহাসিকও বটে, হিটলারও এই বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। অর্ণব মাথা নাড়ে। প্রুসিক অ্যাসিডের ইতিহাস সেও জানে। তথ্য বলতে এই, আর একটা ছোট ফটো এগিয়ে দেয় অধিরাজ। হত্যাকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের একটা পোস্টকার্ড সাইজ ফটো। অর্ণব ফটোটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে। তার হঠাৎ মনে হলো এই মুখ সে আগে কখনো দেখেছে, খুব চেনা চেনা, অথচ মনে করতে পারছে না যে কোথায় দেখেছে। কি দেখছো অর্ণব? এই লোকটাকে আমার খুব চেনা চেনা লাগছে স্যার, কোথাও দেখেছি। অধিরাজের চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। কোথায়? কি জানি, মনে করতে পারছি না। অর্ণব ব্যাপারটাকে পাত্তা দেয় না। হয়তো কমন ফেস বলেই এমন মনে হচ্ছে। মেবি। অধিরাজ আপন মনেই বিড়বিড় করে, কিন্তু উইনচিটারের রহস্যটা ঠিক ধরতে পারছি না। উইনচিটার? হ্যাঁ, মল্লিকা বলেছিলেন যে সেই ইন্টেরিয়ার ডেকোরেটর সবসময় উইনচিটার পরেছিল। এই ভ্যাপসা গরমে পাগল আর বদমায়েশ ছাড়া আর কেউ উইনচিটার পরে থাকে? লোকটা পাগল নয় ঠিকই, কিন্তু তবে কিছু লুকোনোর জন্যই কি উইনচিটার পরেছিল? কি লুকোনোর দরকার ছিল? অর্ণব, মাকড়সার বাক্স? হতে পারে। তার চেয়েও বড় একটা সম্ভাবনার কথা আমার মাথায় ঘুরছে। শুনতে একটু অদ্ভুত লাগলেও এমনটা হতেই পারে। কি? অধিরাজের চোখ অর্ধ নিমিলিত। এমন কি হতে পারে সেদিন যিনি গোঁফ, দাড়ি, ঝাঁকড়া চুল আর জুলফিতে নিজেকে সাজিয়ে গিয়েছিলেন তিনি আদৌ কোনো পুরুষই নন? সে কি? এ তো অসম্ভব। অসম্ভব নয়, সে বলে। নারী পুরুষের দৈহিক গঠনের যে বাহ্যিক আপাতদৃষ্ট ফারাক, তাকে ঢাকার জন্যই কি উইনচিটার? দাড়িওয়ালা লোকটি যে পুরুষ নয় নারী, তা লুকোবার জন্যই কি দরকার পড়ল উইনচিটারের? ওই বস্তুটি পরলে আপাতদৃষ্টিতে বোঝা যায় না উইনচিটারের মালিক পুরুষ না নারী, কিন্তু কণ্ঠস্বর। মল্লিকা দেবী যে বললেন, আমার এক বান্ধবী আছে যে অদ্ভুত ভালো গলা নকল করে। মিমিক্রিতে সব কিছু সম্ভব। সে এত ভালো নকল করে, তুমি তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরই দেখবে যে সে তোমার গলায় কথা বলছে। কেউ যদি এত ভালো মিমিক্রি জানে, তবে তার পক্ষে একজন পুরুষের গলা নকল করা এমন কিছু নয়। ভেন্ট্রিকুলোইজমের এতটাই মাহাত্ম্য। কিন্তু স্যার, জানি। সে দীর্ঘশ্বাস ফেলে। ব্যাপারটা একটু অবিশ্বাস্য ঠেকছে, কিন্তু এছাড়া তো আর কোনো সমাধানও দেখছি না। যাক, বলো তোমার খবর কি? কদ্দূর গেলে? স্যার, অর্ণব নড়ে চড়ে বসে। আমি মল্লিকা দেবীর বর্ণনা অনুযায়ী পুলিশ আর্টিস্টকে দিয়ে ওই লোকটির একটি ছবি আঁকিয়েছি। আপনাকে দেখাবার জন্য এনেছিলাম। এতক্ষণ পরে বলছো? অধিরাজ ফের সোজা হয়ে উঠে বসেছে। কই দেখি। একটা প্লাস্টিকের ফাইল থেকে
হাতে আঁকা ছবিটা বের করে দিল অর্ণব। অধিরাজ চোখ কুঁচকে সেটা দেখছে। দেখতে দেখতে তার চোখ গোল গোল হয়ে ওঠে। সে সিদ্ধারা টান করে বসে, উত্তেজিতভাবে বলে, একটু আগে ক্রিমিনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ছবিটা তোমার চেনা চেনা ঠিক ছিল না অর্ণব? হ্যাঁ, কিন্তু এই দেখো। অধিরাজ তার হাতের তালু দিয়ে ছবিতে আঁকা মুখটার দাড়ি আর ঝাঁকড়া চুল জুলফি ঢেকে দিল। এইবার দেখো, চিনতে পারছো? এ কি? অর্ণব প্রায় লাফিয়ে ওঠে। জুলফি, দাড়ি আর চুল বাদ গেলে এই মুখটার সঙ্গে অদ্ভুত সাদৃশ্য মৃত এমডির পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের। বরং বলা যায় ছদ্মবেশে ওই লোকটাই। এবার বুঝেছ? অধিরাজ উত্তেজিত হয়ে বলে, ইনি প্রীতমের সেই উপকারী বন্ধু। আমরা বোধহয় ভুল ভাবছিলাম। উইন্ডচিটার পরা লোকটা নারী নয়, পুরুষ। ইনি। তবে উইন্ডচিটার পরার কারণ? উইন্ডচিটারের নিচে কিছু লুকোনো ছিল। অধিরাজ বিছানা থেকে নেমে আসে, তাড়াতাড়ি টয়লেটে ঢুকে কাপড় বদলে নেয়। তারপর গটগট করে এগিয়ে গেল কেবিনের বাইরের দিকে। এসো। কিন্তু স্যার, আপনার রেস্ট নেওয়ার অনেক সুযোগ পাবো, কিন্তু প্রীতম ফসকে যাওয়ার আগেই ওকে ধরা দরকার। অধিরাজের মুখ নিষ্ঠুর হয়ে ওঠে। এই গল্পের নেপথ্য নায়কের উইন্ডচিটারের গল্পটা না হয় তার মুখ থেকেই শোনা যাবে। চলো অর্ণব, কুইক। অর্ণব দেখছিল স্যারের হাতটা একটু যেন কাঁপছে। অস্বাভাবিক কিছু নয়। যে মাকড়সার কামড় খেয়েছিলেন তার বিষের একটু এফেক্ট তো হবেই। হয়তো তার বিষ আর অ্যান্টিভেনামের ধাক্কায় স্নায়ু একটু দুর্বল হয়ে পড়েছে। স্যার যাই বলুন, তার আরেকটু আরাম দরকার ছিল। কিন্তু লোকটির নাম অধিরাজ বন্দ্যোপাধ্যায়। কারোর কথা শোনার লোক নন তিনি। অধিরাজ নিজেও বুঝতে পারছিল যে তার ফিটনেস আগের মতো ফিরে আসেনি। কিন্তু উপায় নেই, শুয়ে থাকলে চলবে না। যতক্ষণ না এই কেস ক্লোজড হচ্ছে ততক্ষণ তার শান্তি নেই। শেষ হলো রহস্য গল্প এবং আত্মহত্যার পঞ্চম পর্ব। আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।